আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা মূলত কেমিস্ট্রি চ্যাপ্টার 3 এর পদার্থের গঠনের সকল এসকিউ নিয়ে আলোচনা করব। যতগুলো ইম্পর্টেন্ট এসকিউ থাকতে পারে এই অধ্যায়ের মধ্যে এবং যতগুলো ইম্পর্টেন্ট এসকিউ আছে এই অধ্যায়ের মধ্যে সবগুলো ইম্পর্টেন্ট এসকিউ নিয়ে আজকে এই ক্লাসে আলোচনা করা হয়েছে। তাহলে চলো শুরু করা যাক। আজকের ক্লাসটা তুমি যদি দেখো তাহলে তুমি এই অধ্যায়ের এসকিউ নিয়ে আর কোনো সমস্যায় পড়বে না কখনো। চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই পরমাণুর চার্জ নিরপেক্ষ উক্তিটা ব্যাখ্যা করো অথবা পরমাণুর আধান নিরপেক্ষ হয় কেন। তাহলে আমরা মূলত আগে বুঝতে হবে যে পরমাণু চার্জ নিরপেক্ষ বা আধান নিরপেক্ষ হয় কেন। ভাইয়া কিন্তু এখানে সংক্ষেপে আনসারগুলোর যে কোর থিমটা দেওয়া আছে ওই কোর থিমটা এখানে সুন্দর মতো ব্যাখ্যা করে দিয়েছে এবং ভাইয়া কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, তোমরা সেগুলো শুনলে তোমাদের জন্য একদম ক্রিস্টাল ক্লিন হয়ে যাবে। ঠিক আছে, তোমরা কিন্তু চাইলে পিডিএফটা ডাউনলোড করতে পারো, ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দেওয়া থাকবে। তাহলে চলো, এখানে বলছে পরমাণু চার্জ নিরপেক্ষ হয় কেন। কারণ পরমাণুতে যে প্রোটন সংখ্যা থাকে, পরমাণুতে প্রোটন সংখ্যা সমান সমান থাকে ইলেকট্রন সংখ্যা। এখন প্রোটন হয় প্লাস আর ইলেকট্রন হয় মাইনাস, তো এই দুইটা যেহেতু সমান হয় তাহলে সামগ্রিকভাবে পরমাণু চার্জ হয়ে যায় শূন্য। ঠিক আছে, সেম কোশ্চেন নয় যে পরমাণু আধান নিরপেক্ষ হয় কেন। কারণ পরমাণুতে প্রোটন সংখ্যা যদি থাকে 3টা তাহলে ইলেকট্রন সংখ্যা হবে 3টা, কারণ প্রোটন আর ইলেকট্রন সবগুলো চার্জ সংখ্যা সমান হবে এবং প্রতিটা চার্জের মানও সমান। তোমরা সবাই জানো একটা প্রোটন বা একটা ইলেকট্রনের চার্জ সংখ্যা কত, প্লাস বা মাইনাস যে কোনো একটা কিছু হতে পারে। প্রোটন হলে অবশ্যই প্লাস হবে, ইলেকট্রনের মাইনাস হবে 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। তাহলে এই যে এটা এখন যে এটা ধনাত্মক বা ঋণাত্মক, প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা যেহেতু সমান তার জন্য এটা একেবারে হোলটা 0 চলে আসে। তাহলে চলো সামনে যাওয়া যাক। এটা নিয়ে তেমন কিছু আলোচনা করেনি, তবে এখানে গুরুত্বপূর্ণ আরেকটা কথা বলা যেতে পারে। তোমাকে কোশ্চেন এটাও আসতে পারে, পরমাণু মাঝে মধ্যে কেন আধানগ্রস্ত হয়ে যায়। মানে পরমাণুতে চার্জটা এই যে এখানে মানটা 2 মাইনাস অথবা 2 প্লাস এগুলো কেন হয়, তোমরা সবাই জানো। কারণ এখান থেকে যদি প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যাটা অসামঞ্জস্য হয়ে যায়, মানে একটা বেড়ে বা একটা কমে যায়। মানে ধরো প্রোটন ছিল 3টা, ইলেকট্রন ছিল 3টা, যেটা ছিল কি লিথিয়ামে প্রোটন সংখ্যা 3টা, ইলেকট্রন সংখ্যা 3টা। এখন যদি লিথিয়াম প্লাস আয়ন হয়ে যায়, লিথিয়াম প্লাস হয়ে যায়, তখন কি হয়ে যাবে, তখন প্রোটন তো 3টাই থেকে যাবে, প্রোটন সংখ্যা তো চেঞ্জ হয় না, কিন্তু ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে 2টা, তার জন্য এই প্লাসটা হয়ে যায়। তাহলে পরমাণু কেন আদানগ্রস্ত হয়, যদি এই কোশ্চেনটা আমাদেরকে করে, আমরা বলবো যে পরমাণুতে যখন প্রোটন এবং ইলেকট্রন সংখ্যার তারতম্য দেখা যায়, যদি কোনো পরমাণু প্রোটন তো ছাড়তে পারে না, কেউ কেউ কিন্তু প্রোটন ছাড়ে না, প্রোটন কিন্তু নিউক্লিয়াসের মধ্যে থাকে। এই যে এখানে একটা নিউক্লিয়াসের ছবি দেওয়া আছে, এই যে এইখানে থাকবে প্রোটন, এখানে কি কি থাকবে, প্রোটন এবং নিউট্রন। তাহলে প্রোটন কিন্তু কেউ ছাড়তে পারে না। যদি কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ করে অথবা ইলেকট্রন গ্রহণ করে, তখন তাদের কি হয়, চার্জের পরিবর্তন হয় বা পরমাণু আদানগ্রস্ত হয়ে পড়ে। আশা করি জিনিসটা বোঝা গেছে। চলো আমরা সামনে যাই। আচ্ছা, পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যার মধ্যে পার্থক্য, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, খুবই গুরুত্বপূর্ণ এবং এই অধ্যায়ের জন্য খুবই কার্যকরী একটা জিনিস। চলো চলো এখানে দেওয়া আছে, তোমরা সব দেখতে পাচ্ছ, ভাই একটু জাস্ট তোমাদেরকে বুঝিয়ে দিই। পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা। পারমাণবিক সংখ্যা কাকে বলে, কোনো পরমাণুতে বিদ্যমান প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যাটাকে আমরা পারমাণবিক সংখ্যা বলি। ঠিক আছে, এটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়, এটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। ভর সংখ্যা হতে নিউটন সংখ্যা বিয়োগ করলে, ঠিক আছে, ভর সংখ্যা যেটা থাকে এই ভর সংখ্যাটা থেকে যদি আমরা নিউটন সংখ্যাটা বিয়োগ করে দিই, তাহলে পারমাণবিক সংখ্যাটা পাওয়া যায়। আশা করি জিনিসটা বুঝে গেছে। আর অপরদিকে ভর সংখ্যাটা কি, কোনো পরমাণুতে অবস্থিত প্রোটন এবং নিউট্রনের যোগফল। ঠিক আছে, সংখ্যার সমষ্টিকে বা যোগফলকে আমরাও কি বলতেছি, ভর সংখ্যা। ঠিক আছে, যেটা ধরো এটা একটা যদি পরমাণু হয়, আমরা কাকে নিতে পারি, আমরা কার্বনকে নিতে পারি। কার্বন, এটা কত হয় 12, এটা হয় 6। তাহলে এই যে 6টা হচ্ছে কি কার্বনের প্রোটন বা ইলেকট্রন সংখ্যা, আর এইটা হচ্ছে যে কার্বনের কি ভর সংখ্যা। এই যে এটা হচ্ছে কার্বনের ভর সংখ্যা। ঠিক আছে, আর এইটা হচ্ছে এই যে 6টা হচ্ছে যে পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, এ দ্বারা প্রকাশ করা হয়, এবং নিচেরটা যে পারমাণবিক সংখ্যাটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এই যে এটা হচ্ছে যে এ আর এটা হচ্ছে যে জেড। আশা করি বুঝছি। তাহলে চলো নিচে যাই। পারমাণবিক সংখ্যা এবং নিউটন সংখ্যা যোগ করলে ভর সংখ্যা পাওয়া যায়। অবভিয়াসলি পারমাণবিক সংখ্যা আর নিউটন সংখ্যাটা যোগ করলেই তো আমরা সামষ্টিকভাবে ভর সংখ্যাটা পাইছি, তার মানে দুইটা যোগ করলে আমরা ভর সংখ্যাটা পেয়ে যাব। ঠিক আছে, চলো সামনে যাই। পারমাণবিক ভর এবং একটি পরমাণুর ভরের মধ্যে পার্থক্য মূলত জানতে চাইছি আর কি। তাহলে পারমাণবিক ভর কি, আমরা সবাই জানি পারমাণবিক ভর কাকে বলে। তো এখন পারমাণবিক, এই যে লিখাই আছে, পারমাণবিক ভর হলো একটি মৌলের ভর যা কার্বন 12 আইসোটোপ ভরের 1/12 অংশ। এই যে এটা খেয়াল রাখবে, কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের সাপেক্ষে প্রকাশ করা হয়। এবং এটাকে কি বলা হয়, আপেক্ষিক পারমাণবিক ভর। এটা একটু ভালোভাবে বুঝো ভাইয়া। মানে একটা পরমাণুর যে রিয়েল মাস আছে, রিয়েল মাস, ঠিক আছে, রিয়েল রিয়েল মাস যেটা আছে
বাস্তব জীবনে। এখন এইটা বের করা হয় কেন, রিয়েল মাসটা হয় এত ক্ষুদ্র, অনেক অনেক ক্ষুদ্র হয় রিয়েল মাসগুলো, 0.000 করে অনেক ছোট একটা মান চলে আসে, এবং এই মান যদি আমরা সাধারণভাবে প্রথাগত জীবনে ব্যবহার করতে চাই তখন কিন্তু অনেক ডিফিকাল্টিস ফেস করতে হয় আমাদেরকে। তার জন্য এটার একটা অল্টারনেটিভ ভার্সন আনছে আমরা, যেটাকে বলা হয় পারমাণবিক ভর। এই পারমাণবিক ভরটা আমরা কিভাবে বের করতে পারি, এটা মূলত বের করে যে রিয়েল মাস ডিভাইড বাই কার্বন যে 12 আইসোটোপ যেটা আছে, ওই কার্বনের 12 আইসোটোপের 1/12 অংশ, এটা দিয়ে যখন আমরা ভাগ করে দিব তখন আমরা যে রিয়েল মাসটা পাই, রিয়েল মাসটাকে যখন আমরা কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ দিয়ে ভাগ করব, এবং এটার কিন্তু একটা নির্দিষ্ট মান আছে, এটার কিন্তু একটা নির্দিষ্ট মান আছে, এটার নির্দিষ্ট মানটা কি 1.66 ইন্টু 10⁻²4 গ্রাম। এই যে এই মানটা তোমরা একটু খেয়াল রাখার চেষ্টা করবে। তার মানে আমরা কোনো একটা পরমাণুর রিয়েল মাসটা, মানে যেটা পরমাণুর ভর, এই যে এটা পরমাণুর ভর যেটা, ওই পরমাণুর ভরটাকে যখন আমরা কার্বন 12 আইসোটোপের 1/12 অথবা 1.66 ইন্টু 10⁻²4 দিয়ে ভাগ দিব, তখন আমরা মূলত পাবো পারমাণবিক ভর। আবার এটাকেই বলা হয় আপেক্ষিক আপেক্ষিক পারমাণবিক ভর। হ্যাঁ, এই জিনিসটা খেয়াল রাখলে হবে। আচ্ছা, পারমাণবিক ভর এটার একক AMU অথবা ডাল্টন দিয়ে প্রকাশ করা হয়, এটা একটু তোমরা খেয়াল রাখার চেষ্টা করবা। আর অপরদিকে পরমাণুর ভর, এখন পরমাণুর ভরটা তো হচ্ছে রিয়েল মাস, ঠিক আছে? তাহলে এই পরমাণুর ভরটা হচ্ছে প্রকৃত ভর, যা একটা আইসোটোপের একটি পরমাণুর ভর নির্দেশ করে। তার মানে হচ্ছে যে ধরো একটা নিউক্লিয়াস, এটা একটা নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের চারপাশে, নিউক্লিয়াসের মধ্যে তো সকল ভর কেন্দ্রীভূত অবস্থায় থাকে। এখন নিউক্লিয়াসের ভেতর যখন সকল ভর কেন্দ্রীভূত অবস্থায় থাকে, তখন আমাদেরকে জাস্ট এই যে এইটার যে রিয়েল ভরটা আছে, মানে এটাকে যখন আমরা ওজন মাপতে দিব, ওজন মাপার যন্ত্র দিব, যে ভরটা পাবো ওই ভরটাকে বলা হয় পরমাণুর ভর, রিয়েল ভরটা, ঠিক আছে? এবং সাধারণত এটাকে গ্রাম, ঠিক আছে, এককে বা কিলোগ্রাম এককে প্রকাশ করা হয়, ঠিক আছে? তোমরা সবাই জানো যে কোনো পরমাণু ওজন আমরা কি করতে পারি, গ্রাম একক অথবা কিলোগ্রাম এককে প্রকাশ করতে পারি। এই দুটো হচ্ছে মূলত পার্থক্য। তার মানে আসলে সহজভাবে যদি আমরা বুঝতে চাই তাহলে আমরা কি বুঝবো, পরমাণুর যে ভর আছে, পরমাণুর আসল ভর জাস্ট ডিভাইডেড বাই, আমরা যখন দিব 1.66 ইন্টু 10⁻²4, এটা দিয়ে যখন আমরা ভাগ করে দিব তখনই আমরা কি পেয়ে যাব, পরমাণুর পারমাণবিক ভরটা আর কি, যেটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি পারমাণবিক ভর। ওকে, তাহলে চলো সামনে যে, আশা করি জিনিসটা বুঝে গেছে। যদি কোনো কিছু না বুঝে থাকো তোমরা আমাদের ফেসবুক গ্রুপটাতে যুক্ত হয়ে যেতে পারো, ফেসবুক গ্রুপে ঢুকে যদি পোস্ট করো তাহলে ভাইয়া এগুলো আনসার দেওয়ার চেষ্টা করবো। এবং হচ্ছে যে যদি কোনো কোয়েরিজ থাকে তোমরা ইউটিউবে কমেন্ট করতে পারো, ভাইয়া ইনশাল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করবো। চলো আমরা সামনে যাই। আচ্ছা, এই যে ম্যাগনেসিয়াম 2+ বলতে আমাদেরকে কি বুঝো, এটা আমাদেরকে বের করতে বলছে। এইটা এই যে এখানে যে জিনিসটা দেওয়া আছে, এখানের মধ্যে কি কি দেওয়া আছে ভাইয়া, এই যে ভর সংখ্যা দেওয়া আছে, প্রোটন বা ইলেকট্রন সংখ্যা দেওয়া আছে, এবং এখানের মধ্যে চার্জটা দেওয়া আছে। তাহলে আমরা সবাই জানি ম্যাগনেসিয়াম বলতে বুঝে যে ম্যাগনেসিয়াম মৌলটির, এটার মধ্যে কি কি আছে, প্রোটন সংখ্যা আছে 12টা, প্রোটন সংখ্যা আছে 12টা, এই যে এখানেই দেওয়া আছে, এই যে প্রোটন সংখ্যা হচ্ছে 12টি, ঠিক আছে? এই যে প্রোটন সংখ্যা হচ্ছে 12টি। তাহলে এখন আমাদেরকে বলছে যে ইলেকট্রন সংখ্যা তো আমরা সবাই জানি, ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যার সমান, কিন্তু ও দুইটা ইলেকট্রন দিয়ে দিছে, দুইটা ইলেকট্রন কি করছে, ছেড়ে দিছে, তাহলে 12 - 2 মানে 10টা হবে ইলেকট্রন সংখ্যা। কথা বুঝে গেছে? এবার আসি নিউট্রন সংখ্যা। নিউট্রন সংখ্যা কত হয় আমরা সবাই জানি, নিউট্রন সংখ্যাটা কি, ভর সংখ্যাটাকে বিয়োগ করতে হবে, ভর সংখ্যা মাইনাস কি, প্রোটন সংখ্যা যেটা বের হবে সেটাই হচ্ছে আমাদের নিউটন সংখ্যা। তাহলে নিউটন সংখ্যা, তাহলে আমরা সবাই জানি যে 24 থেকে জাস্ট আমরা যে এটাই তো ভর সংখ্যা, 24টা হচ্ছে ভর সংখ্যা, তাহলে 12টা বিয়োগ করে দিলে 24 থেকে 12 চলে গেলে 12টা আমাদের কি থাকে, আমাদের নিউটন সংখ্যা থাকে। এবং আমরা সবাই জানি এখানে ভর সংখ্যাটা কত হচ্ছে, 24। আশা করি এইগুলো যদি তুমি সুন্দরভাবে একটু ব্যাখ্যা করে লিখতে পারো তাইলে তোমাকে ফুল মার্কস দিয়ে দিবে। তাহলে চলো, এই যে আগে আমাদেরকে বলছে যে ফসফেট আয়নের মোট ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে হয়। এখন তো আগে বুঝতে হবে ফসফেট আয়নটা কি, ফসফেট আয়নটা হচ্ছে PO4 3-। এখন এটাকে মোট ইলেকট্রন সংখ্যাটা বের করতে বলছে। তাহলে এখন 3-, তাহলে তুমি যদি এটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো, ভাই বড় করে লিখে দেখাচ্ছি, 4 3-। এখন ফসফেটে ইলেকট্রন থাকে কয়টা, ফসফেটে প্রোটন ইলেকট্রন থাকে 15টা। অক্সিজেনে প্রোটন অথবা ইলেকট্রন থাকে কত, অক্সিজেনে প্রোটন অথবা ইলেকট্রন থাকে 8টা। 8টা। এখন এখানে কয়টা অক্সিজেন আছে, 4টা অক্সিজেন আছে, এই যে 4টা অক্সিজেন আছে, তাহলে 4 32। আমার এখানে কয়টা ইলেকট্রন থাকবে, 32টা অক্সিজেন ইলেকট্রন থাকবে। কিন্তু কিন্তু এখন ফসফেট আয়নটার মধ্যে 3টা এক্সট্রা ইলেকট্রন তো যুক্ত হয়েছে, তাহলে আমার টোটাল ইলেকট্রন সংখ্যা কত, টোটাল ইলেকট্রন সংখ্যা ফসফরাসের 15, অক্সিজেনের 32, এবং টোটাল যে 3টা আয়নের টোটাল যে 3টা ইলেকট্রন যোগ হয়েছে এগুলো সবগুলো যোগ করলে তোমার কত আসবে, 50। তাহলে আমার আনসারটা কত আসবে, 50।
আশা করি জিনিসটা বুঝে গেছে। চলো আমরা সামনে যাই। এই যে ফেরাস আয়নে বিদ্যমান প্রোটনের ভর বের করতে বলছে। এখন আমরা সবাই তো জানি প্রোটনের ভর কত, 1.67 ইন্টু 10^27। এটা কি? এটা হচ্ছে কেজিতে, ঠিক আছে? একটা প্রোটনের ভর এটা হচ্ছে কিসে? কেজিতে। আর যদি আমরা ইয়েটা কল্পনা করি যে গ্রামেরটা, 1.67 ইন্টু 10^24, এটা হচ্ছে গ্রাম, এটা হচ্ছে কেজি। একটু খেয়াল রাখবা, দুটো দিয়ে তুমি করতে পারো, তখন একক ভিন্ন হবে, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে ভাইয়া কেজি, এটা হচ্ছে কেজি। এবং তুমি যদি গ্রামেরটা দিয়ে করো তাহলেও কোনো সমস্যা নেই, কিন্তু হচ্ছে তোমার তখন লিখতে হবে যে এত গ্রাম, ঠিক আছে? আচ্ছা, এখন ফেরাসের মধ্যে ইলেকট্রন কয়টা আছে? ইলেকট্রন কয়টা আছে এটা আমাকে বের করতে হবে, এবং প্রোটন কয়টা আছে এটা জানতে হবে। এন্ড ইলেকট্রন আমাদেরকে বের করতে হচ্ছে প্রোটনের সংখ্যা। তাহলে প্রোটনের কত আছে? ফেরাসে প্রোটন থাকে কয়টা? 26টা প্রোটন থাকে। কিন্তু এখানে ফেরাস 2+, যদি ইলেকট্রনটা বের করতে বলতো তখন ইলেকট্রনটা দিয়ে কিন্তু আমার 24 গুণ করতে হতো, ঠিক আছে? কারণ এখানে দুটো ইলেকট্রন কিন্তু কমে গেছে, 26টা ইলেকট্রন নাই আর। আচ্ছা, কারণ ফেরাসের প্রোটন সংখ্যা কত? ফেরাসের প্রোটন সংখ্যা হচ্ছে 26টা, কারণ প্রোটনের তো কখনো চেঞ্জ হয় না। তাহলে ফেরাসের প্রোটন সংখ্যা যদি 26টা হয়, জাস্ট আমরা 26-এর সাথে এই যে এটার ভ্যালুটা গুণ করে দিব, তাহলে আমার আনসারটা বের হয়ে যাবে। 26-এর সাথে এটা গুণ করে দিলে আমার আনসারটা কত আসে? আমার আনসারটা আসে এই যে 4.342 ইন্টু 10^24। এটা অবশ্যই কিসে আসবে? কেজিতে আসবে, কারণ আমরা কি কোনটা বসাইছি? কেজিটা বসাইছি। কথা বুঝে গেছে? চলো তাহলে আমরা একটু সামনে যাই। পরমাণু কখন বর্ণালী সৃষ্টি হয় ব্যাখ্যা দাও। একদম সহজ, নিম্ন শক্তি স্তর থেকে যদি ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে যায়। আচ্ছা, আমি আগে একটা নিউক্লিয়াস আঁকানোর চেষ্টা করি। যে ধরো যে এটা হচ্ছে একটা নিউক্লিয়াস, ঠিক আছে? এটা হচ্ছে একটা নিউক্লিয়াস, তাহলে ওইটা অবশ্যই কেন্দ্র করে ইলেকট্রনও ঘুরতেছে হয়তো বা, ঠিক আছে? এই যেগুলো হচ্ছে কক্ষপথ, এগুলো হচ্ছে কি? কক্ষপথ। আচ্ছা, ধরো ধরো যে এখান থেকে একটা ইলেকট্রন ছিল, এখানে একটা ইলেকট্রন ছিল। ওই ইলেকট্রনটাকে তুমি এখন অনেক বেশি পাওয়ার দিছো, শক্তি দিছো এখানে ভেতরে, ঠিক আছে? তুমি ওকে শক্তি দিছো, তখনও কি হবে? ওইখান থেকে এখানে চলে যাবে। এবং ধরো একটা ইলেকট্রন এখানে ছিল, বা ওই ইলেকট্রনটা এখানে ছিল, এবং তুমি ওখান থেকে কি করছো? শক্তি নির্গত হয়েছে, ওর থেকে শক্তি বের হয়ে গেছে, তখন ও কোথায় চলে যাবে? বাইরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে চলে যাবে। এই ঘটনাগুলো যখন ঘটবে তখনই পারমাণবিক বর্ণালী সৃষ্টির কাহিনীটা আমি দেখতে পারবো। কি হবে? নিম্ন শক্তি স্তর থেকে যখন ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে যাবে, মানে শক্তি গ্রহণ করে যখন নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে যাবে, তখন আমি বর্ণালীটা দেখতে পারি। থেকে যদি নিম্ন এবং উচ্চ থেকে যদি নিম্নটাতে চলে যায়, তখন আমি এই যে এখানে এই জায়গাটাতে আমি সেম বর্ণালী দেখতে পারি। তাহলে হচ্ছে যে যখনই পরমাণু উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে চলে আসবে এবং নিচে থেকে উপরের শক্তি স্তরে যাবে, যখনই ও অবস্থানে পরিবর্তন করবে ইলেকট্রন, সোজা কথায়, তখনই আমি কি পাবো? পারমাণবিক বর্ণালী এটা দেখতে পারবো। তাহলে চলো সামনে যাওয়া যাক। পরমাণুর সমস্ত ভর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত, এটা তো আমরা সবাই জানি। যে এখানে ভাই একটা এখানে নিউক্লিয়াসের চিত্র দেওয়ার চেষ্টা করছি। এখানের মধ্যে দেখো এই যে এটা হচ্ছে প্রোটন, এটা হচ্ছে প্রোটন, এটা হচ্ছে নিউট্রন, এবং পরমাণুর কেন্দ্রে সকল প্রোটন এবং নিউট্রন থাকে, ঠিক আছে? এই যে এখানের মধ্যে সব প্রোটন এবং নিউট্রন। তাহলে এখানের মধ্যে যদি সব প্রোটন এবং নিউট্রন থাকে, পরমাণুর প্রত্যেকটা জিনিসপাতির সবচেয়ে বেশি ভর থাকে কোথায়? মধ্যে কেন্দ্রীভূত থাকে। তাহলে তুমি যদি একটু ভালোভাবে চিন্তা করো, তাহলে সবগুলো ভর কোথায় থাকবে? নিউক্লিয়াসে কেন্দ্রীভূত অবস্থায় থাকবে। আর ইলেকট্রনের ভর তো অনেক নগণ্য। ইলেকট্রনের ভর নিউট্রন অথবা প্রোটন থেকে কত? 1840 গুণ কম। 1840 গুণ কম। তাহলে এই যে 1840 গুণ, নিউটন অথবা প্রোটন থেকে 1840 গুণ কম, তার মানে ইলেকট্রনের ভর এতই কম যে এটা একদম নগণ্য। তার মানে পরমাণুর সমস্ত ভর কোথায় থাকে? কেন্দ্রে পুঞ্জীভূত অবস্থায় থাকে। তাহলে এই যে নিউটনের আপেক্ষিক ভরটা হয় 1, প্রোটনের আপেক্ষিক ভরটাও হয় 1, এবং ইলেকট্রন এতই নগণ্য যে ওকে আমরা 0 ধরি, ঠিক আছে? তাহলে তার জন্যই 1 দুইটা, এই যে 1 দুইটা, এই দুইটা কোথায় আছে? এই দুইটাই পরমাণুর কেন্দ্রের মধ্যে বিদ্যমান। তার জন্য আমার এখানের মধ্যে পরমাণুর সমস্ত ভরটা নিউক্লিয়াসের মধ্যেই কেন্দ্রীভূত। তাহলে চলো সামনে যাওয়া যাক। রাদারফোর্ডের পরমাণু মডেলকে কেন সোলার সিস্টেম বলা হয়? একদম সহজ আনসার। রাদারফোর্ডের পরমাণু মডেলকে সোলার সিস্টেম বলা হয় কারণ এটা সূর্যের মতো দেখতে, বা সোলার সিস্টেমের মতো দেখতে, ঠিক আছে? এই যে সূর্যের মডেলের মতো দেখতে, এটা সূর্যের মডেলের মতো দেখতে। কেন? এই যে ভাইয়া নিচে একটা ছবি দিয়ে দিছি, এটা হচ্ছে যে তোমার দেখতে পারতেছো, এই যে এখানের মধ্যে সূর্য, লাল একটা সূর্যের মতো আছে, এবং চারদিকে আমাদের পৃথিবী এবং গ্রহগুলো যেভাবে ঘুরে, এই যে এভাবে, ঠিক আছে? এভাবে এটা ঘুরতেছে, তার মানে এটা দেখতে সূর্যের মতো। তার মানে আমি কিভাবে গুছিয়ে লিখতে পারি? রাদারফোর্ডের পরমাণু মডেল বা সোলার সিস্টেম বলা হয় কেন? রাদারফোর্ডের পরমাণুর মডেলটা বা রাদারফোর্ডের প্রস্তাবিত পরমাণু মডেলটি অনেকটা সোলার সিস্টেমের মতো দেখতে, যার কেন্দ্রে নিউক্লিয়াস নামে একটি সূর্যের ন্যায় বস্তু রয়েছে, যাতে সকল ভর কেন্দ্রীভূত অবস্থায় রয়েছে, এবং তার চারপাশে ইলেকট্রন নামক খুবই পাতলা বা কম ভরযুক্ত আদান বৃত্তাকারে বা উপবৃত্তাকার পথে সার্কুলেট করতেছে। তাহলে এটাকে, তার জন্য এটা দেখতে অনেকটা পৃথিবী এবং হচ্ছে যে সূর্যের যে মডেলটা আছে সেটার মতো দেখতে, তাই এটাকে সৌর মডেল অথবা সোলার মডেল বলা হয় আর কি।
তাহলে চলো সামনে যাওয়া যাক, আশা করি জিনিসটা বুঝছো। রাদারফোর্ডের পরমাণুর মডেলের গ্রহণযোগ্যতা পায়নি কেন, মানে ওর সীমাবদ্ধতাগুলো কি কি ছিল। এই মডেলটা ইলেকট্রনের কক্ষপথের কোনো আকার বা ব্যাসার্ধ বা আকৃতি সম্পর্কে ধারণা দেয়নি, মানে ইলেকট্রনের কক্ষপথটা দেখতে কেমন, ও জাস্ট বলছে যে চারদিকে ঘুরে, ঠিক আছে, নিউক্লিয়াসের চারদিকে, মানে রাদারফোর্ড সাহেব, আমাদের রাদারফোর্ড আঙ্কেল বলছেন যে নিউক্লিয়াসের চারদিকে পরমাণুটা ঘুরে, তার মানে কি ধরনের আকৃতিতে ঘুরে, ও কি উপবৃত্তাকার ঘুরে নাকি বৃত্তাকার পথে ঘুরে নাকি হচ্ছে বর্গাকার পথে ঘুরে, এটা আমাদেরকে বলে দেয় না। তার মানে এই মডেলটা ইলেকট্রনের কোনো আকার বা আকৃতি বা ব্যাসার্ধ সম্পর্কে কোনো ধরনের ধারণা দেয়নি, যেটা কিন্তু বোর সাহেব দিচ্ছেন। বোর সাহেব বলছেন যে কি পরমাণু একটা নির্দিষ্ট কক্ষপথে কেন্দ্র করে ঘুরে, এটা বলছিল কে বোর, এবং এটাই হচ্ছে যে বোরের সফলতা এবং রাদারফোর্ডের সীমাবদ্ধতা। তাহলে চলো দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে সৌরজগতের সূর্য, মানে সৌরজগতের সাথে যেহেতু এটা তুলনা করা হয়েছে, তোমরা সবাই জানো রাদারফোর্ড সৌরজগতের সাথে তুলনা করছে এটা। এখন সৌরজগৎ তো হচ্ছে যে চার্জহীন, সৌরজগতে তো কোনো চার্জ নেই, গ্রহ সূর্য এগুলোর মধ্যে তো কোনো ধরনের চার্জ কাজ করতেছে না, কিন্তু পরমাণুর মধ্যে নিউক্লিয়াসের চারপাশে যে ইলেকট্রনগুলো ঘুরে বেড়ায় ওরা তো চার্জ আছে, ওদের তো চার্জ আছে, তার মানে একটা চার্জহীন বস্তুর সাথে এই চার্জহীন সূর্যের সাথে হচ্ছে চার্জযুক্ত নিউক্লিয়াসটা মিলানো একদম ঠিক হয় নাই, এই জিনিসটাই আর রাদারফোর্ডের একটা কি ছিল, সীমাবদ্ধতা ছিল। তাহলে চলো পরে একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে নিউট্রনগুলো কিভাবে ইলেকট্রনের চারপাশে পরিবহন করবে এইটার কোনো মডেল দেওয়া হয়নি, এবং মানে যদি ইলেকট্রন একটার বেশি হয়, দুইটা তিনটা চারটা হলে কি হবে, রাদারফোর্ড সাহেব এটা বলে যাইতে পারেননি, ঠিক আছে, এটা ওনার একটা সীমাবদ্ধতা ছিল। তারপরে ম্যাক্সওয়েল সাহেব যে জিনিসটা বলছেন আর কি, তোমাদের ম্যাক্সওয়েল চাচ্চু বলছেন যে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে যদি চারদিকে ঘুরতে থাকে, কারণ ইলেকট্রন ঘুরতে ঘুরতে শক্তি হারাতে থাকবে, ঠিক আছে। ধরো তোমার স্কুলে একটা স্কুল মাঠে একটা বাস আছে, এবং ওই বাসটার চারপাশে কেন্দ্র করে তুমি ঘুরতেছো, ঘুরতে 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 তুমি তো ক্লান্ত হয়ে যাবে, এবং একটা সময় হয়তো বা তুমি যদি না থামো মাথা ঘুরে পড়েও যেতে পারো। তাইলে এই জিনিসটা যদি ঘটে, তখন আমাদের ম্যাক্সওয়েল সাহেব বলছেন যে এটা যদি ঘটে যে একটা ইলেকট্রন চারপাশে যদি ঘুরতে থাকে, তখন কি হবে, ও ধীরে ধীরে শক্তি হারাইতে থাকবে এবং একটা সময় ও নিউক্লিয়াসের কেন্দ্রে পড়ে যাবে, এবং নিউক্লিয়াসের কেন্দ্রে যখন পড়বে তখন কিন্তু বিস্ফোরণ হয়ে যাবে বা সবকিছু বিলুপ্ত হয়ে যাবে, সবকিছু অস্তিত্ব নষ্ট হয়ে যাবে। যদি এইটাই হয় তাহলে তো কোনো পরমাণু টিকের কথা না, আমাদের চারপাশে শুধু কি হইতো, নিউক্লিয়ার কলাপশন গুলো হইতো আর কি, শুধু বিধ্বংস কাজকর্ম হইতো। তাহলে এটা তো হয় না, তার মানে এই পরমাণুর মডেলটা কাজ করে না, ঠিক আছে। ম্যাক্সওয়েল সাহেব যেটা বলছেন রাদারফোর্ডের পরমাণুর মডেলটা তার জন্য সঠিক না, কারণ হচ্ছে যে এটার মতে, রাদারফোর্ডের পরমাণুর মতে, কোন একটা ইলেকট্রন যদি নিউক্লিয়াসের চারপাশে ঘুরে, ও একটা সময় শক্তি হারায় কি করবে, নিউক্লিয়াসে পতিত হবে, এবং নিউক্লিয়াসে পতিত হলে তার কি হবে, তার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, ঠিক আছে। তার জন্য নিউক্লিয়াসে এই রাদারফোর্ডের মডেলটা কাজ করে না। এই জিনিসপাতিগুলো ছিল কেন রাদারফোর্ডের মডেলটা গ্রহণযোগ্যতা পায়নি, এগুলো হচ্ছে রাদারফোর্ডের সীমাবদ্ধতা। তোমরা সবাই রাদারফোর্ডের সীমাবদ্ধতা, বোরের সীমাবদ্ধতা এবং সাফল্য, রাদারফোর্ডের সীমাবদ্ধতা এবং সাফল্য, এগুলো একটু ভালোভাবে পড়ে যাবা, তাহলে ইনশাল্লাহ কমন পাবা। তাহলে চলো সামনে যাই। কপারের এন অরবিটালে ইলেকট্রনের কৌণিক বেগ কত। এখন এই এনটা কি, এনটা মানে হচ্ছে যে এন এর মান কত, কে এল এম এন, তাহলে এনটা মানে কি, এন এর মান কত 4, ঠিক আছে। তাহলে আমরা সবাই জানি ইলেকট্রনের কৌণিক বেগ, আমরা যে বোর্ডের পরমাণুর মডেলে যে কৌণিক বেগের সূত্রটাও প্রদান করছে আর কি, তাহলে ওটা কি এম্পিয়ার ইকুয়ালস টু এনএইচ ডিভাইড বাই 2 পাই। তাহলে এটা নিচে করাই আছে, এই যে 4 ইন্টু এই যে জিনিসটা আছে, এটা হচ্ছে ভাইয়া এটা হচ্ছে যে এইচ এর মান, এটাকে বলা হয় প্লাঙ্ক ধ্রুবক, প্লাঙ্ক কনস্ট্যান্ট, ঠিক আছে। এটা হচ্ছে কি এইচ এর মান, তাহলে এই যে এটা হচ্ছে এইচ এর মান, আর এন এর মান তো আমরা একটু আগে বের করলাম, এবং 2 পাই এর মান বসে দিলাম, তাহলে আমার আনসারটা আসলো যে 4.22 ইন্টু 10 ইনভার্স 34 জুল সেকেন্ড, ঠিক আছে। তাহলে চলো আমরা সামনে যাই, আশা করি জিনিসটা বুঝে গেছে, একদম সহজ কিন্তু, জাস্ট সূত্রের মতে বসাই দিছি, এগুলো কিন্তু এমসিকিউতে আসার জিনিস, একদম সহজ, তুমি চাইলে এটা সহজেই করতে পারো। তাহলে চলো আমরা একটু সামনে যাই। বোর পরমাণুর মডেলে হাইড্রোজেন এবং এক ইলেকট্রনের জন্য গ্রহণযোগ্য কেন আর কি। আচ্ছা, বোর পরমাণু মানে বোরের মডেলটা যেটা আছে, এটা হাইড্রোজেন এবং এক ইলেকট্রন সমূহের জন্য কেন গ্রহণযোগ্য, কারণ বোরের পরমাণুর মডেল অনুযায়ী বোর যেটা ব্যাখ্যা করছে, এই যে পাশে তোমাদের বইয়ে থেকে একটা ছবি এনে দিছি, যে এইটা যদি একটা নিউক্লিয়াস হয় এবং এর চারপাশে যদি একটা ইলেকট্রন কেন্দ্র করে ঘুরে, বোর বলছে যে যদি শক্তি নির্গত হয় তাহলে উপর থেকে নিচে চলে আসবে, উপর থেকে যে নিচের দিকে চলে আসছে, এবং যদি শক্তি গ্রহণ করে আবারও, তাহলে এই যে এখান থেকে ধরো যে শক্তি আসলো তখনও কি হয়ে যাবে, নিচে থেকে উপরে চলে যাবে। কথা বুঝে গেছে। এখন এই জিনিসটাই বলছে যে বোর মডেল হাইড্রোজেনের এক ইলেকট্রন বিশিষ্ট কেন, এগুলোর জন্য কেন গ্রহণযোগ্য। বোর মডেলে কেবল একটা ইলেকট্রনের কক্ষপথ এবং নিউক্লিয়াসকে কেন্দ্রে আকর্ষণ বিকর্ষণের কথা বিবেচনা করা হয়েছে, মানে বোর আমাদেরকে যে মডেলটা দিচ্ছেন সেটাতে শুধু একটা ইলেকট্রন কিভাবে ঘুরে
নিচের শক্তি স্তর থেকে উপরের শক্তি স্তরে যায় এবং উপর শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তর আসে, এই জিনিসটা ব্যাখ্যা করা হয়েছে মূলত। কিন্তু বহু ইলেকট্রন যদি চলে আসে, মানে অনেকগুলো ইলেকট্রন যদি চলে আসে, বাস্তবিক পরমাণুতে অনেকগুলো ইলেকট্রন থাকে তাই না, তখন একাধিক ইলেকট্রনের মধ্যে পরস্পরের বিকর্ষণও থাকে। ধরো এখানে একটা ইলেকট্রন আছে, আবার এখানে একটা ইলেকট্রন আছে, ধরো এখানে একটা ইলেকট্রন আছে, তাহলে একটা একটাকে কি করবে, দূরে ঠেলে দিবে না, একটা একটাকে দূরে ঠেলে দিবে। তার জন্য এই বিকর্ষণ বলটার কথা উনি বলে যেতে পারেন না, যেটা উনি মডেলে হিসাব করা হয়নি। আবার বহুমাত্রিক যখন ইলেকট্রন থাকবে তখন উপশক্তি স্তরে অরবিটালে বিভক্তিকরণ, ঠিক আছে, মানে অরবিটালে কিভাবে ভাগ হবে, এবং শিল্ডিং ইফেক্ট, এবং হচ্ছে যে পলিনীতি তোমরা জানো, তবে শিল্ডিং ইফেক্টটা তোমরা হয়তো এখনো পড়ো নাই, তোমরা যখন ইন্টারে উঠে যাবে তখন এই জিনিসপাতিগুলো নিয়ে পড়াশোনা করবে বিস্তারিত আর কি। তাহলে পলিনীতি তোমরা যদিও জানো, পলির বর্জন নীতি এটা সবাই জানো, এবং এই যে জিনিসপাতিগুলো হবে উপশক্তি স্তর, অরবিটাল বিন্যাস এবং শিল্ডিং ইফেক্ট এবং পলির বর্জন নীতির কারণে শক্তি স্তরটা জটিল হতে থাকবে, ঠিক আছে। এই জন্যই শক্তি স্তরটা জটিল হতে থাকবে, কিন্তু বোর এটা আমাদেরকে বলে যান নাই, ঠিক আছে। তার জন্য বোরের পরমাণুটা হাইড্রোজেন বা এক ইলেকট্রনের জন্য গ্রহণযোগ্য, অধিক ইলেকট্রন হয়ে গেলে এটা আসলে হয় না। তারপরে এছাড়াও আরো বর্ণালী রেখা, সূক্ষ্ম গঠনের জন্য জিউম্যান এবং স্টাক এফেক্ট যেটা আছে, এটা তোমরা আশা করি তোমাদের বইয়ে এটা নিয়ে বিস্তারিত কোনো আলোচনা করা হয়নি, তোমরা ইন্টারে উঠলে এই ধরনের জিনিসপাতিগুলো পড়তে পারবে। জাস্ট তোমাদের একটু জানার জন্যই এগুলো জানাই দাও, জাস্ট এগুলো লিখে দিলে বুঝবা, ঠিক আছে। এখন ভাই এগুলো বুঝেলেও বুঝবে না, কারণ এগুলো এখন তোমাদের বুঝার বয়স হয় নাই বা সময় হয় নাই, জাস্ট এগুলো লিখার জন্য লিখে দিতে পারো, মুখস্থ করে চাইলে লিখে দিতে পারো, ঠিক আছে। তাহলে তোমার লেখাটা একটু কোয়ালিটিফুল হবে, টিচার ভাববে তুমি একটু পড়াশোনা করছো, এই আর কি, ঠিক আছে। তাহলে বর্ণালী রেখাগুলো সূক্ষ্ম গঠন, জিওমেন ও স্ট্যাক প্রভাবের মতো জটিল বোর মডেলে ব্যাখ্যা করতে অক্ষম। এই যে বোর মডেলের মধ্যে আমাদের বহু ইলেকট্রন হয়ে গেলে যে বিকর্ষণ করবে, তারপর হচ্ছে যে জটিল শক্তি স্তরগুলো জটিল হয়ে যাবে, ঠিক আছে, শিল্ডিং এফেক্ট, তারপর হচ্ছে পলির বর্জনীতির জন্য, তারপর হচ্ছে যে সূক্ষ্ম গঠন যেমন হচ্ছে জিওমেন এবং স্ট্যাক এফেক্ট, এগুলো যেহেতু ব্যাখ্যা করতে পারে না, তার জন্য এটা এক ইলেকট্রন সমূহের জন্য কার্যকর, অধিক ইলেকট্রনের জন্য এটা কাজ করে না। আশা করি জিনিসটা বোঝা গেছে, ঠিক আছে। এই জিউমেন তোমরা তো এখন পড়ছো যে এন এর মানগুলো পড়ছো এবং এল এর মানগুলো পড়ছো, ঠিক আছে। এই জিমেন এবং স্ট্যাক এফেক্ট এগুলো বোঝার জন্য তোমাকে ওই যে আরো কিছু জানতে হবে, ঠিক আছে। তোমরা শুধু কোয়ান্টাম নাম্বার এই দুইটাই জানছো, তোমাদের বইয়ে এই দুইটাই দেওয়া আছে হয়তো বা, তবে প্রকৃতপক্ষে কোয়ান্টাম নাম্বার 4টা, কথা বুঝে গেছে তো। তোমরা বাকিগুলো হচ্ছে যে ইন্টার উঠে পড়বা আর কি, ঠিক আছে। তাহলে আশা করি জিনিসটা বুঝে গেছে, না বুঝলে ভাইকে কমেন্ট করে জানাই, ভাই আবার কোনো না কোনো মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। চলো সামনে যাওয়া যাক। একটা বিকিরণ তরঙ্গ দেওয়া আছে, তার মানে আমাকে কিসের মান দিয়ে দিছে, ল্যামডার মান দিয়ে দিছে। তাহলে ল্যামডার মান যেহেতু দিয়ে দিছে 5.9 ইন্টু 10⁻7 মিটার, তাহলে আমাকে বলছে যে বিকিরণ শক্তিটা বের করতে। এই যে এটা কত কি, এটা হচ্ছে বিকিরণ শক্তি, কত কি, এটা হচ্ছে বিকিরণ শক্তি, বিকিরণ শক্তি কত আর কি সেটা জিজ্ঞেস করছে, বিকিরণ শক্তি। তাহলে বিকিরণ শক্তিটা কত সেটা আমাকে জিজ্ঞেস করছে, তাহলে বিকিরণ শক্তি কি জানি আমরা, E=hc ডিভাইড বাই ল্যামডা। এই সূত্রটা তোমাদের বইয়ে দেওয়া আছে, এটা কোথায় পাবা, বোরের মডেলের মধ্যে পাবা আর কি, ঠিক আছে। শক্তি, ই মানে হচ্ছে শক্তি, হ্যাঁ তোমরা তো সবাই জানো, তোমাদের আইনস্টাইন চাচ্ছে তোমাদেরকে কি দিয়ে গেছে, আইনস্টাইন তো এটা দেয় নাই, মানে আইনস্টাইনের তত্ত্ব থেকে এটা পাওয়া গেছে আর কি মূলত, E=mc², ঠিক আছে। তাহলে ই এখানে শক্তি প্রেজেন্ট করতেছে, এখানেও এটা শক্তি প্রেজেন্ট করতেছে, ঠিক আছে। E=hc। এখন এইচটা তো তোমরা একটু আগে শিখে আসছো যে এটাকে বলা হয় প্লাঙ্ক কনস্ট্যান্ট, ঠিক আছে, 6.626 ইন্টু 10⁻34। এখন সিটা কি ভাইয়া, এই সিটা হচ্ছে যে লাইটের লাইটের কি লাইটের ভেলোসিটি বা বেগ। তাহলে লাইটের যে বেগটা আছে বা ভেলোসিটিটা আছে সেটা 3 × 10⁸। কথা বুঝে গেছে। তাহলে এই যে আমরা জাস্ট মানগুলো বসাই দিলাম, এই যে এইচ এর মানটা এখানে বসাই দিলাম, তারপর হচ্ছে সি এর মানটা এই যে এখানে বসাই দিলাম, এবং হচ্ছে যে নিচে ল্যামডার মান যেটা দেওয়া ছিল ওটা দিয়ে জাস্ট ভাগ করে দিচ্ছি, আমাদের আনসারটা কত আসলো, 3.37 ইন্টু 10⁻19 জুল। আশা করি জিনিসটা বুঝে গেছে, একদম সহজ জিনিসপাতি। হ্যাঁ চলো তাহলে, এই যে আমাকে বলছে ক্লোরিন পরমাণুর মধ্যে একটা ইলেকট্রন এবং দুইটা নিউট্রন যদি যুক্ত করি তাহলে কি পরিবর্তন হবে। দেখো ক্লোরিন এখানে কত আছে, 35 ক্লোরিন, আর নিচে কত, মানে প্রোটন সংখ্যা কত, প্রোটন সংখ্যা হচ্ছে 17। এন্ড আমাকে বলছে একটা ইলেকট্রন যোগ করতে, এন্ড একটা ইলেকট্রন যখন আমি এখানে যোগ করব তখন কি হবে, এটা কি হয়ে যাবে, ক্লোরিন আয়ন হয়ে যাবে না। 35 ক্লোরিন, 17টা প্রোটন তো 17টা থাকবে, কিন্তু এখানের মধ্যে কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে, এবং কি হবে, দুইটা নিউট্রন যুক্ত করতে বলছে। তাই দুইটা নিউট্রন যদি যুক্ত করতে বলে তাহলে আমার এটা কত হয়ে যাবে, আমার এটা কি এটা থাকবে না, নিউট্রন সংখ্যার জন্য এটা কি হয়ে যাবে, 37 হয়ে যাবে। এই যে এই পরিবর্তনটা ঘটবে, তাহলে এই যে লেখা আছে এখানে ইলেকট্রন সংখ্যা বেড়ে যাওয়ার জন্য মানে প্রোটন সংখ্যা থেকে ইলেকট্রন সংখ্যা একটা বেড়ে যাবে, এবং তার জন্য কি হয়ে যাবে, ঋণাত্মক আধান যুক্ত হবে, এই যে ঋণাত্মক আধান যুক্ত ক্লোরাইড আয়নে পরিণত হবে।
ঠিক আছে, এই যে ভাইয়া দেখালাম এখানে, এবং দুটি নিউটন যুক্ত হওয়ার ফলে 35 থেকে 37 হয়ে যাবে। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝে গেছে, একদম সহজ বিষয় এগুলো। ঠিক আছে, একদম সহজ। আসো এবার অরবিট এবং অরবিটালের মধ্যে পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটার মধ্যে পারলে ভাইয়া স্টার দাও তোমরা, এটার মধ্যে স্টার দিয়ে রাখো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এবং এটা তোমাদের বোঝার জন্য গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা আসার মতো একটা জিনিস। ঠিক আছে, অরবিট, অরবিট জিনিসটা কি এটা নিয়ে এখন আমরা একটু বুঝি। নিউক্লিয়াসের চারদিকে সুনির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন সমূহ আবর্তন করে, এবং ওই বৃত্তাকার কক্ষপথটাকে অরবিট বলে। মানে কি, নিউক্লিয়াসের চারদিকে যে সুনির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে, হ্যাঁ তোমরা দেখছো গোল, হ্যাঁ গোল একটা কক্ষপথ, এই যে গোল একটা কক্ষপথে যে ইলেকট্রন ঘুরে বলতেছে বা বৃত্তাকার পথে আবর্তন করে বলতেছে, সেটাকে আমরা অরবিট বলি। ঠিক আছে ভাই, এরপর একটা সুন্দর একটা উদাহরণ দিব। আচ্ছা, অরবিট দ্বারা নিউক্লিয়াসের চারিদিকে ত্রিমাত্রিক বৃত্তাকার পথে ইলেকট্রনের আবর্তন বোঝায়। মানে ত্রিমাত্রিক বলতে এটা একটা বলের মতো দেখতে। ঠিক আছে, তোমরা তো এখান থেকে উপর থেকে দেখতেছো, উপর থেকে দেখতে একটা বৃত্ত লাগে, একটা বৃত্তের 3D ফর্ম কি, একটা বল। ঠিক আছে, একটা বল হচ্ছে একটা বৃত্তের 3D ফর্ম। তাহলে উপর থেকে দেখতে আমাদেরকে এটা বৃত্ত লাগে, তো এই ত্রিমাত্রিক বৃত্তাকার পথে ইলেকট্রন যে ঘুরে, এটাকে আমাকে বোঝাচ্ছে অরবিট দ্বারা। এখন অরবিটাল জিনিসটা কি, অরবিটাল জিনিসটা বলতেছে নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রন মেঘের উচ্চ ঘনত্ব বিশিষ্ট ত্রিমাত্রিক অঞ্চল সমূহকে অরবিটাল বলে। তার মানে ইলেকট্রন মেঘ বা ইলেকট্রন যেখানে বেশি পরিমাণ থাকবে বা অনেক বেশি পরিমাণ পাওয়ার চান্স আছে, এটাকে বলা হয় প্রায় 99%। ঠিক আছে, না এটাকে বলা হয় প্রায় 99.9% এখানে থাকার চান্স। এবং ইলেকট্রন ম্যাগ এর ঘনত্বটা ত্রিমাত্রিক অঞ্চলসমূহে যেখানে থাকে সেটাকে আমরা অরবিটাল বলি। প্রকৃতপক্ষে অরবিটাল ধারায় পরমাণুর বিভিন্ন উপশক্তি স্তর বোঝানো হয়। ওই যে তোমরা যে এস পি ডি এফ এগুলো পড়ছো, এগুলো হচ্ছে উপশক্তি স্তর দিয়ে কি বুঝে, অরবিটালটাই মূলত বুঝে আর কি। আপাতত এতটুকুই জেনে রাখো তোমরা এসএসসি লেভেলে। এবং অরবিটাল ধারা নিউক্লিয়াসের চারিদিকে ত্রিমাত্রিক স্থান, মানে অরবিটাল ধারা নিউক্লিয়াসের যে চারিদিকে চতুর্দিকে ত্রিমাত্রিক স্থান, মানে হচ্ছে যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যুক্ত স্থানে ইলেকট্রন আবর্তন বোঝায়। ঠিক আছে, অরবিটালের চারদিকে নিউক্লিয়াসের চতুর্দিকে যে ত্রিমাত্রিক স্থানে ইলেকট্রনটা ঘুরে, সেটাকে বোঝায়। আচ্ছা, এখন ভাইয়া বইয়ের ভাষাতে বুঝলাম, কিন্তু আমার বুঝতে তো এগুলো কঠিন হচ্ছে। ঠিক আছে, এই জিনিসপাতিগুলো তো আমার সহজ মনে হচ্ছে না, এই জিনিসপাতিগুলো আমার একটু কঠিন মনে হচ্ছে। তাহলে ভাই একদম সহজভাবে তোমাকে উদাহরণ দিই, একদম সহজভাবে উদাহরণ দিয়ে একটু খেয়াল করবা, তাহলে জিনিসটা বুঝে যাবা। এই অরবিটাল জিনিসটা আছে যে, অরবিটাল জিনিসটা হচ্ছে তোমার ঘর। অরবিটাল জিনিসটা হচ্ছে তোমার ঘর। হ্যাঁ, এখন তোমার ঘরে তুমি যখন তোমার স্কুল বন্ধ, হুম, ঈদের পরে তোমার স্কুল বন্ধ, এখন ঈদের পরে ছুটির মধ্যে তুমি তোমার বাসায় আসো। এখন তোমার বাসার মধ্যে তোমাকে পাওয়ার চান্স কত? হ্যাঁ, তুমি তোমার বাসার মধ্যে তুমি থাকবা। ঠিক আছে, তোমাকে ঈদের পর মানে ঘোরাঘুরি শেষ আর কি মূলত। হ্যাঁ, আবার বলি না যে ভাই আমি তো ঘুরতে চলে গেছি। হ্যাঁ, ঘোরাঘুরি শেষ মূলত। এখন ঈদের ছুটি শেষের দিকে তোমাকে এখন কোথায় পাওয়া যাবে? তোমার বাসায় পাওয়া যাবে। বা তোমাকে নর্মাল টাইমে কোথায় পাওয়া যাবে? তোমার বাসায় পাওয়া যাবে। এখন কারণ তার জন্য তো সেটা তোমার বাসা, তাই না? এখন তোমার বাসায় তোমাকে সবসময় পাওয়া যাবে। অরবিটালটা মূলত কি, তোমার পড়ার টেবিল। এখন কথা হচ্ছে যে ভাইয়া, তোমাকে ধরো তুমি পড়াশোনা করো, ঠিক আছে, যারা পড়াশোনা করে না তাদের জন্য আবার বিষয়টা ডিফিকাল্ট হয়ে যাবে। ধরো তোমার বাসায় তোমাকে পাওয়ার চান্স কত? 100%। তোমাকে তোমার বাসায় পাওয়া যাবে, এটা পাওয়ার চান্স কত? 100%। ঠিক আছে, এখন ধরো যে তুমি মাঝে মধ্যে তো তোমার বাসায় সবসময় তুমি কোথায় থাকো? পড়ার টেবিল বা তোমার রুমে। ঠিক আছে, এটাকে তুমি বলতে পারো যে তোমার রুম অথবা টেবিল। ঠিক আছে, তুমি যদি পড়ালেখা করো তাহলে তোমার টেবিল হবে, আর তুমি যদি পড়ালেখা কম করো তাহলে তোমার রুম বলতে পারো, বা রুম, তুমি তোমার রুম বলতে পারো। এখন কথা হচ্ছে তোমাকে কোথায় পাওয়া যায়? সাধারণত তোমাকে তোমার বাসায় পাওয়া যায়, এটা কিন্তু 100% শিওর। তোমাকে তোমার বাসায় পাওয়া যাবে, এটা কিন্তু 100% শিওর। কিন্তু তুমি কোথায় থাকো? তুমি তোমার রুমে থাকো, এটা হচ্ছে 99.9% শিওর। ঠিক আছে, তোমাকে তো ধরো যে তোমার করিডোরে পাওয়া যাবে, মাঝে মধ্যে তোমাকে তোমার করিডোরে পাওয়া যাবে। ঠিক আছে, তোমাকে তোমার ব্যালকনিতে পাওয়া যাবে, কিন্তু তুমি তোমার কোথায় থাকো ম্যাক্সিমাম টাইমে? তুমি তোমার রুমে থাকো ম্যাক্সিমাম টাইমে। ঠিক আছে, তার মানে হচ্ছে যে অরবিটটা হচ্ছে তোমার ঘরের মতো, মানে তোমাকে তোমার ঘরের মধ্যে পাওয়াই যাবে, যেটা হচ্ছে এই যে বৃত্তাকার, এই যে বৃত্তাকার পথের মতো। ঠিক আছে, এবং অরবিটাল গুলোর ছবি যদি দেখতে চাও ভাইয়া, তাহলে ভাই একটু তোমাকে দেখাই। হ্যাঁ, এগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং। অরবিটাল জিনিসটা হচ্ছে যেমন এস অরবিটাল হচ্ছে যে গোল হয়, মানে এস অরবিটালটা দেখতে অনেকটা অরবিটের মতোই গোল হয়, ছোট হয়, এবং এটা শুধু দুইটা ইলেকট্রন ধারণ করতে পারে। পি অরবিটাল ভাইয়া, পি অরবিটালটা দেখতে ডাম্বলের মতো হয়। ডাম্বল কিরকম, তোমরা যারা জিমে গেছো তারা দেখছো হয়তো, বা এই যে দেখতে অনেকটা এরকম হয়, ইনফিনিটির মতো দেখতে অনেকটা। ঠিক আছে, এবং ডি অরবিটালটা হচ্ছে যে ডাবল ডাম্বেলের মতো। জিনিসটা দেখতে কেমন ভাই, একটু যদি একে দেখানোর চেষ্টা করি, এই যে এমন দেখতে। ঠিক আছে, তাহলে এই এসপিডিএফ এই ধরনের অরবিটাল গুলো এরকম দেখতে হয় আর কি। তাহলে অরবিটাল হচ্ছে এইটা, এবং অরবিট হচ্ছে তোমার পরমাণুর চারপাশে যে চিত্রগুলো দেওয়া থাকে গোল, ওগুলো আর কি। ঠিক আছে, এই যে কক্ষপথের চিত্রগুলো দেওয়া থাকে। তার মানে অরবিটটা তোমার ঘরের মতো কল্পনা করতে পারো, ঘরে তোমাকে 100% পাওয়া যাবে, কিন্তু ঘরের মধ্যে তোমাকে স্পেসিফিক ভাবে কোথায় পাওয়া যাবে? অরবিটালের মধ্যে পাওয়া যাবে, মানে তোমার রুমে পাওয়া যাবে আর কি মূলত। হ্যাঁ, বা তোমার টেবিলে পাওয়া যাবে। আশা করি জিনিসটা একদম ক্লিয়ার হয়ে গেছে। চলো সামনে যাই। আচ্ছা, ডি অরবিটাল সম্ভব নয় কেন? তৃতীয় শক্তি স্তরে 3f অরবিটাল সম্ভব নয় কেন? আসলে এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ।
ঠিক আছে, কোন অরবিটালটা সম্ভব নয় এবং কেন সম্ভব নয়, এই ধরনের কোশ্চেনগুলো আসতে পারে। সাধারণভাবে বলা যায় এন এর মান এল এর মান কখনো সমান হতে পারবে না, এটাই হচ্ছে উত্তর। সব ধরনের অসম্ভব কেন সম্ভব কেন সবগুলোর উত্তর হচ্ছে যে এন এর মান কখনোই সমান হতে পারবে না এল এর মানের তুলনায়। এটা এটা হবে না, কখনোই হবে না। কারণ এল এর মানটা কি? এল এর মান হচ্ছে যে এন মাইনাস ওয়ান, তাই তো? তোমাদের বই যদি তোমরা পড়ো দেখবে যে এন মাইনাস ওয়ান, তাহলে এন মাইনাস ওয়ান মানে এন থেকে কম হইতে পারবে। তার মানে আমরা আসি এবার 2D অরবিটাল সম্ভব নয় কেন। আসো এখানে এন এর মান কত? এখানে এন এর মান হচ্ছে 2। আচ্ছা, ডি মানে কি? ডি মানে তো তোমরা সবাই জানো, এস এর ভ্যালুকে আমরা ধরি 0, এটা হচ্ছে অরবিটাল ভ্যালু আর কি। এস পি, পি কে আমরা 1 ধরি, ডি কে আমরা 2 ধরি। তাহলে ডি কে যে 2 ধরলাম, তাহলে দেখো ডিটা 2, কিন্তু এন এর মানও 2। এখন দুইটা সমান হয়ে গেল না? এবং এখানে কয়টা অরবিটাল? একটা, দুইটা, তিনটা অরবিটাল চলে আসছে। তিনটা অরবিটাল তো থাকতে পারে না। এন এর সংখ্যা 2 যদি হয়, অরবিটাল হবে সর্বোচ্চ 2টা, এস পি। তার জন্য তো তোমরা দেখো 2s 2 2p 6, দুইটা দেখো। তোমরা কি দেখো 2d এরকম কিছু কি দেখছো না? এরকম কিছু দেখো নাই। তার মানে হচ্ছে যে 2dটা সম্ভব নয় কেন? কারণ হচ্ছে সেখানে এল এর মান আর এন এর মানটা সমান হয়ে যায়। যে ভাই এখানে লিখে রাখছি এন এর মান হচ্ছে 2 আর এল এর মান হচ্ছে তখন কি 0 1 2, কিন্তু 2 আর 2 তো সমান হতে পারবে না। তার জন্য এন এর মান এল এর মান সমান হয়ে গেলে এটা পসিবল হবে না। তার জন্য 2dটা কখনোই সম্ভব হবে না। কারণ কি? এন সমান হয়ে গেছে এল এর, যেটা বাস্তবিক পক্ষে সম্ভব নয়। ঠিক আছে, সম্ভব নয়। তাহলে চলো নিচে যাই। তৃতীয় শক্তি স্তরে মানে এন এর মান কত বলছে ভাইয়া? এন এর মান বলছে 3। বলছে 3f সম্ভব নয় কেন? তাহলে ওই যে এল এর মানটা আবার হিসাব করো না। এল এর মানটা হিসাব করলে এফ এর জন্য ভ্যালু আসবে কত? 3। এফ এর জন্য ভ্যালু আসবে কত? 3। এই যে এখানে এফ যদি আমরা লিখতাম তাহলে কত আসতো? 3 আসতো না? তাহলে দেখো এন আর এফ আবার সমান হয়ে গেছে। কিন্তু এটা তো হইতে পারবে না, কারণ এন এর মান কি হয়? এন এর মান সর্বোচ্চ 2 হইতে পারবে। এন এর মান যদি 3 হয় তাহলে এল এর মান হইতে পারবে 2, 0 1 2, কিন্তু 3 হয়ে গেছে, হবে না। কথা বুঝে গেছে? আশা করি জিনিসটা বুঝছো। মানে এল আর এন দুইটা সমান হইতে পারবে না, এল এর মানটা এন এর মান থেকে কম হইতে হবে। আসো সামনে যাই। আচ্ছা, ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন? এবং এটা ভাইয়া যে তোমাদের যে ওয়ান শট এমসিকিউ ক্লাসটা আছে ওই ক্লাসের মধ্যে বুঝিয়ে দিছিলাম। চলো এখানে আবার একটু বুঝে নিই। ক্রোমিয়ামের যে ইলেকট্রন বিন্যাসটা আছে, ক্রোমিয়ামের কয়টা ইলেকট্রন থাকে তোমরা সবাই জানো? 24টা ইলেকট্রন থাকে ভাইয়া। 24টা ইলেকট্রনের জন্য হওয়ার কথা ছিল এইটা। ভাই একটু বুঝিয়ে দিই কি? 1s2 2s2 2p6, এগুলো তো সবাই বুঝি। 3s2 3p6, কোনো সমস্যা নেই এতটুকু পর্যন্ত। এখানের মধ্যে 4s2 তে দুইটা যাওয়ার কথা ছিল এবং 3d4 এ বাকি, এই যে এখানে দুইটা গেলে। ভাই কিন্তু এগুলো সাজায় লিখছি, ঠিক আছে? এগুলো হচ্ছে যে 4s এ আগে যাবে, তারপর 3d তে যাবে। তাহলে এখানে যদি যাই তারপর হচ্ছে 4টা বেঁচে থাকে, এখানে 20টা, 4টা বেঁচে থাকে, তাহলে এখানে হয়ে গেল কত? 24টা। কিন্তু এইটা আসলে হয় না। কেন হয় না? তাহলে হয় কোনটা? চলো আমরা একটু বোঝার চেষ্টা করি এবং কেন হয়। ক্রোমিয়াম যখন 24 হয় তখন ইলেকট্রন বিন্যাস দেখো সব সেম থাকে, কিন্তু এখানে দেখো, এই যে এখানে 3d4 আর 4s2, আর এখানে 3d5 আর 4s1। সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে যে 3d তে যখন 4টা ইলেকট্রন যায় তখন আমরা কি জানি? ডি অরবিটালটা সবচেয়ে বেশি স্টেবল থাকে d10 অথবা d5 এ, অর্ধপূর্ণ অবস্থা, সম্পূর্ণ অবস্থায়। এই দুইটা অবস্থাতে আমাদের অরবিটালগুলো কি থাকে? সুস্থিত থাকে। তাহলে এই যখন ডি এর মধ্যে 4টা ইলেকট্রন আছে তখন ডি বলবে যে 4s কে তোমার থেকে একটা ইলেকট্রন আমাকে দিয়ে দাও, তাহলে আমরা সুস্থিত ফর্মে চলে যেতে পারবো। তখন এস কি করে? একটা ইলেকট্রন ডি কে দিয়ে দেয়। তখন আমাদের কি হয়? 3d5 এবং 4s1 হয়। তার মানে এই যে জিনিসটা হয়, এই জিনিসটার জন্য ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম জিনিস দেখা যায়। কথা বুঝে গেছে? চলো সামনে যাই। এবং কপারের ক্ষেত্রেও কিন্তু জিনিসটা সত্য। কপারের ক্ষেত্রেও জিনিসটা সত্য। ভাইয়া এমসিকিউ ওয়ান শট ক্লাসটার মধ্যে আরো বিস্তারিত এটা নিয়ে আলোচনা করছি আর কি। চলো সামনে যাই। আশা করি তাহলে জিনিসটা বুঝে গেছে। জিনিসটা হচ্ছে যে আমাদেরকে ডি অরবিটালটা অর্ধপূর্ণ হওয়ার জন্য 4s অরবিটাল থেকে একটা ইলেকট্রন নিয়ে ফেলে, তার জন্য আমাদের 3d5 এবং 4s1 এই ধরনের ইলেকট্রন বিন্যাস বা শেপটা দেখা যায় আর কি মূলত। চলো সামনে যাই। পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রন 3d তে না গিয়ে 4s এ যায় কেন? এই জিনিসটা তো ওই যে সেম কারণে হচ্ছে, এটা হচ্ছে আউটবাউ নীতির জন্য। ঠিক আছে, আউটবাউ নীতি, এই যে ভাই এখানে লিখে দিছি আউটবাউ নীতি। আউটবাউ নীতির জন্য কেন হয়? কারণ 3d আমরা যদি একটু ভ্যালুগুলো বসাই, আমরা এই যে n প্লাস এল এই রুলটা করি। এই রুলটা করি কোনটার পাওয়ার বেশি কোনটার পাওয়ার কম এটা বোঝার জন্য। এখন 3ডির পাওয়ারটা যদি বের করতে যাই আমরা, 3ডির পাওয়ারটা বের করো না তুমি, n প্লাস এল রুলে ফেলাই দিলে আমার পাওয়ারটা বের হবে। n এর মান কত? 3। ডি কে আমি কত বলছিলাম? এই যে s হচ্ছে কত ভাইয়া? s হচ্ছে যে 0, ডি হচ্ছে 1, ডি হচ্ছে 2, এফ হচ্ছে 3। তাহলে
ডি এর মান কত 2 বসাই দিলাম, 3 + 2 কত 5, আর 4s কত 4s কত 4s যদি হয় তাহলে 4s টাকে n+1 তম রুলে ফেললে আমার কত আসবে 4 প্লাস s এর মান কত 0, তাহলে এটা আসবে 4। তাহলে এইটার মানের তুলনায় এটার মান কম না, কমটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে, তাহলে আমার 4s এ কি হবে আগে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে পটাশিয়ামের সর্বশেষ শক্তি স্তরে 3D তে না গিয়ে 4s এ কেন যায়, কারণ 4s হচ্ছে দুর্বল। তার আহ্বয় নীতি কি বলে আমাদেরকে, আহ্বয় নীতিটা আমাদেরকে বলে যে দুর্বল কক্ষপথে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তার মানে 4s টা যেহেতু দুর্বল 3D তুলনায়, তার জন্য এটা কি হয়েছে আগে 4s এ যাবে, 3D তে পরে যাবে। কথা বুঝে গেছে? সেম গোস টু হেয়ার 5f এবং 6s। ভাই যদি একটু বুঝে দেওয়ার চেষ্টা করি, এই যে দেখো f n+l করলে 5 n এর মান এবং f এর মান কত 3 হয়, তাহলে বসালে 8 আসে। এবং এখানে যখন আমরা 6s এ যাব, 6s এ কিন্তু n এর মানই 6 আর l এর মানটা কিন্তু s 0 মানে 6। তার মানে যদিও 5f এবং 6s এর মধ্যে 6x কি 6s কি দুর্বল, 6s যেহেতু দুর্বল তার মানে আমার কোথায় যাবে আগে, আমার আগে 6s এর মধ্যে ইলেকট্রনটা প্রবেশ করবে। এটাই মূলত আহ্বয় নীতি এবং এটার জন্য আমাদের কি হয়, তার মানে তোমাকে যদি বলে যে এটা কেন হয়, তুমি সুন্দর মতো আহ্বয় নীতির রুলসটা আগে ব্যাখ্যা করবে যে দুর্বল অরবিটাল গুলোতে আগে ইলেকট্রন প্রবেশ করে এবং শক্তিশালী গুলোতে পরে ইলেকট্রন প্রবেশ করে। তার জন্য আমার প্রথমে আগে 4s এ ঢুকবে, তারপরে হচ্ছে যে 3D তে ঢুকবে, এবং সিমিলার কারণে হচ্ছে প্রথমে 6s এ ঢুকবে, তারপর হচ্ছে 5f এ যাবে। তাহলে চলো সামনে যাওয়া যাক, আশা করি জিনিসটা বোঝা গেছে। এই যে ফেরাস এবং ফেরিক কোনটা অধিক সুস্থিত, আচ্ছা বিন্যাসটা হয় এমন, ঠিক আছে 1s2 2s2 2p6 3s2, তারপর হচ্ছে 3p6, তারপর হচ্ছে 4s2। তাহলে এখন এই জিনিসটার মধ্যে তুমি এখন ভাইয়াকে বলো এই জিনিসটার মধ্যে সবচেয়ে বেশি সুস্থিত কোনটা, সবচেয়ে বেশি সুস্থিত হচ্ছে 3d5 যেটা আছে এটা। Fe3+ এর মধ্যে 3D অরবিটালটা যেহেতু অর্ধপূর্ণ অবস্থায় থাকে, এক্ষেত্রে ইলেকট্রনটা একদম ভালোভাবে ওরা একদম ডিস্ট্রিবিউশনটা সুন্দর হয় এবং ভালোভাবে যেহেতু ছড়িয়ে থাকে তার জন্য বিকর্ষণ বলটা কম হয়। এবং আইসোবার কাকে বলা হয় কি, মূলত এটা খুবই একটু সুন্দর কোশ্চেন এবং খুবই ফেমাস কোশ্চেন, ঠিক আছে? আইসোটোপ, আইসোবার, আইসোটোন এগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা, ঠিক আছে? এটা দাগ দিয়ে দিতে পারো। আচ্ছা চলো প্রথমে আমরা একটু আইসোটোপটা বুঝি। আইসোটোপটা কি, একই মোলের ভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু নিউক্লিয়াসটা ভিন্ন, মানে নিউক্লিয়াসে ভিন্ন সংখ্যক নিউট্রন সংখ্যা থাকে বা ভর সংখ্যাটা ভিন্ন হয়, তাদেরকে পরস্পর মানে তাদেরকে পরস্পরকে একে অপরের আইসোটোপ বলা হয়। ভাইয়া কি বললেন, রিডিং করে বললেন তো কিছুই বুঝলাম না, চলো একদম সহজে বুঝি। একটা মোলের বা ভিন্ন পরমাণুর মধ্যে কি থাকে, যাদের পারমাণবিক সংখ্যাটা সমান হয়। মূলত যদি একটা পরমাণুর বা একই পরমাণুর দুইটা আইসোটোপের অথবা ভিন্ন পরমাণুরও হতে পারে, ভিন্ন পরমাণুর পারমাণবিক সংখ্যা সমান হয়, মানে যে কোনো কিছু যদি পারমাণবিক সংখ্যা সমান হয় তারা একে অপরের আইসোটোপ। এটা মনে রাখবো কিভাবে, দেখো ভাই একদম সহজে একটা টেকনিক বলে দিই তোমাকে। এই যে এখানে দেখো, এখানে কি আইসোটোপের পরে কি আছে, প না, প মানে কি পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা, অথবা তুমি বলতে পারো প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা। যাদের মধ্যে প্রোটন সংখ্যা সমান থাকবে, যাদের মধ্যে প্রোটন সংখ্যা সমান থাকবে তারাই একে অপরের আইসোটোপ। কথা বুঝে গেছে? এটাই এখানে বলছে যে যাদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যাটা ভিন্ন, ভর সংখ্যাটা ভিন্ন, ওরাই হচ্ছে কি ভিন্ন আইসোটোপ। যেমন ভাইয়া যদি একটা উদাহরণ দিই, ধরো যে ভাইয়া কপার নিলাম, কপার কপার কত 29 এবং কপার কত হয় 63.5, ঠিক আছে? এখন কপারের আরেকটা আইসোটোপ কত হতে পারে, কপার 29 এবং হচ্ছে যে 65, এটা একটা আইসোটোপ হয়। এটা মূলত আইসোটোপ, এই যে তোমরা যদি শতকরা সংযুক্তির ম্যাথগুলো করো তখন এটা মূলত বুঝতে পারবে আর কি। তাহলে এইটা হচ্ছে কপার ধরি আমরা, কিন্তু এইটা হচ্ছে কপারের একটা আইসোটোপ। কথা বুঝে গেছে? কারণ এখানে কি পারমাণবিক সংখ্যা তো সেম, পারমাণবিক সংখ্যা ইকুয়াল, কিন্তু ভর সংখ্যা ভিন্ন হয়ে গেছে বা নিউটন সংখ্যাটা ভিন্ন হয়ে গেছে। কথা আশা করি বুঝে গেছে। তার মানে আইসোটোপে কি থাকবে, প্রোটন সংখ্যা সমান থাকবে কিন্তু ভর সংখ্যাটা ভিন্ন হবে। এবার আসি ভাইয়া আইসোবার। আইসোবার কাকে বলে, যেসব পরমাণুর মধ্যে ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন, তাদেরকে একে অপরের আইসোবার বলা হয়। এখন দেখো এটা কিভাবে মনে রাখবে, দেখো আইসো বার, বার ব দিয়ে বার না, ব দিয়ে বার এবং কি ভ দিয়ে ভর, তার মানে ভর সংখ্যা যাদের সমান, দুইটা পরমাণু অথবা যে কোনো মোলে যদি ভর সংখ্যা সমান হয় তাদেরকে একে অপরকে আমরা কি বলবো আইসোবার, কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন হতে পারে কিন্তু ভর সংখ্যা সমান। কথা বুঝে গেছে? ওদেরকে আমরা কি বলবো আইসোবার। আমরা একটু সামনে যাই। এবার হচ্ছে এই যে কপার 63 এবং কপার 65, এদেরকে আইসোটোপ ব্যাখ্যা করো, মানে একে অপরের যে আইসোটোপ এটা ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা করলে তুমি বুঝে যাবা। কপার তো আমরা সবাই জানি 29, এটা হচ্ছে 29, কিন্তু এটা হচ্ছে 63, এটা হচ্ছে 65। এখন এদের কি, এদের পারমাণবিক সংখ্যাটা সমান কিন্তু ভর সংখ্যাটা ভিন্ন, তার জন্য এরা কি
আইসোটোপ, একদম সহজ। তার মানে এদের এই যে প্রোটন সংখ্যাটা সমান কিন্তু ভর সংখ্যাটা ভিন্ন, তাই এদেরকে বলা হয় আইসোটোপ। ঠিক আছে, যেমন এই যে 29 কিন্তু এইটার হচ্ছে 63, এটা হচ্ছে 65, ভর সংখ্যাটা ভিন্ন, তার জন্য এদেরকে আমরা কি বলতেছি, আইসোটোপ বলতেছি। কথা বুঝে গেছে? চল সামনে যাই। এই যে এবার আসছে আইসোবার এবং আইসোটোন। এখন আইসোবার তো আমরা একটু আগে শিখে আসছি, আইসোবার মানে কি, যার ভর সংখ্যা সমান। ঠিক আছে, একদম সহজ, ভর সংখ্যা সমান। যে ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন হইতে পারে। ঠিক আছে, তাহলে আমরা ওটাকে কি বলবো, আইসোবার। এবার আইসোটোনটা কি ভাইয়া? আইসোটোনটা তো একটু পড়তে হবে, আইসোটোনটা কি একটু বুঝতে হবে না? যেসব মৌলের নিউটন সংখ্যা সমান, নিউটন সংখ্যাটা সমান এবং প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা ভিন্ন। এখন তো এটা ভাইয়া কিভাবে মনে রাখবো, দেখো দন্তান্ন, দন্তান্ন ফর নিউটন, দন্তান্ন ফর নিউটন। তাহলে যেসব মৌলের নিউটন সংখ্যাগুলো সমান তাদের তো পারমাণবিক সংখ্যা বা ভর সংখ্যা ভিন্ন হোক, কোনো সমস্যা নেই। তার মানে আইসোটোনের দুইটা নিউটন সংখ্যাই সিমিলার হয় কিন্তু ভর সংখ্যাটা ভিন্ন হতে পারে, পারমাণবিক সংখ্যাটা ভিন্ন হতে পারে। পারমাণবিক সংখ্যা ভিন্ন হলে তো নিউটন সংখ্যা সেম হলে পারমাণবিক সংখ্যাটা কি, ভর সংখ্যাটা কি? ভর সংখ্যা মানে হচ্ছে যে প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা না? তাহলে নিউটন সংখ্যা, নিউটনটা যদি সমান হয় প্রোটন সংখ্যাতে চেঞ্জ হবে। তার মানে যাদের প্রোটন সংখ্যার মধ্যে চেঞ্জ আছে কিন্তু নিউটন সংখ্যাটা একই, তাদেরকে আমরা কি বলি, আইসোটোন। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। চলো আমরা সামনে যাই। আচ্ছা, আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক থাকে না কেন? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। কথা বলছো আপেক্ষিক পারমাণবিক ভরের একক থাকে না কেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা, একদম মার্ক করে রাখো। ঠিক আছে, দেখবো যে কোনো একটা বোর্ডে এসে হাই দিচ্ছে আর কি। দুটি একই রাশি যদি অনুপাত করি আমরা, মানে আমি ধরো যে ভর ডিভাইড বাই ভর করলাম, মানে কিলোগ্রাম ডিভাইডেড বাই কিলোগ্রাম করলাম। এখন কেজি আর কেজি কেটে যাবে না? ধরো যে 5 কেজি, আমি জিজ্ঞেস করলাম যে তোমার ভর কত, তুমি বললো যে আমার ভর ভাইয়া হচ্ছে যে 67 কেজি। তোমার বন্ধুর ভর কত, তোমার বন্ধুর ভর বললো যে 72 কেজি। এখন আমি যদি বলি এটার অনুপাত কত, কেজি কেজি তো কেটে যাবে, এইটার অনুপাত করে একটা সংখ্যা আসবে। তার মানে অনুপাতটা কি হয়, একটা সংখ্যা হয়, কিন্তু অনুপাতে কোনো একক থাকে না। ঠিক আছে, তো দুইটা রাশিকে, দুইটা একক রকম রাশিকে যখন আমরা অনুপাত করব তখন কি হবে, কোনো একক থাকবে না। আবার ভিন্ন রকম রাশিকে অনুপাত করলে কিন্তু একক থাকবে, এম এস ইনভার্স ওয়ান। এটা মানে কি, এটা তো এম ডিভাইড বাই এস না? তার মানে দুইটা ভিন্ন রাশি। ঠিক আছে, দুইটা ভিন্ন রাশি অনুপাত করলে কিন্তু একক থাকবে, কিন্তু একই রাশির অনুপাত করলে একক থাকবে না। তার জন্য এটা মূলত এখানে বলা। তো এখন আপেক্ষিক পারমাণবিক ভরের একক থাকে না কেন সেটা একটু বুঝো। একটা পরমাণুর ভরকে, মানে মৌলের একটা যে ভর থাকে, মানে এটা কিন্তু রিয়েল ভর। এটা কি, এটা ভাইয়া কি, এটা হচ্ছে রিয়েল ভর। তাহলে রিয়েল ভরটাকে যদি আমরা কার্বন 12 আইসোটোপ, মানে হচ্ছে কার্বন 12, কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ দিয়ে ভাগ করি, 1/12 অংশ দিয়ে ভাগ করে দিই, তাহলে কি হবে, এই যে জিনিসটা পাচ্ছি আমরা, এই জিনিসটা দিয়ে যদি ভাগ করে দিই, এটার কিন্তু একটা নির্দিষ্ট মান আছে, ওইটাকে 1.66 ইন্টু 10^24, এটা দিয়ে যদি ভাগ করে দিই তখন আমাদের কি হয়, আমরা আপেক্ষিক পারমাণবিক ভরটা পাই। এখন আপেক্ষিক পারমাণবিক ভরটা পাওয়ার জন্য আমি একটা ভরকে আরেকটা ভর দিয়ে ভাগ করলাম না? তো ভরকে ভর দিয়ে ভাগ করলে এটার কি একক পাওয়া যাবে? উত্তর হচ্ছে না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তার মানে দুইটা একই রকমের রাশির যদি অনুপাত করি আমরা, তখন কি হয়, একক আর এককগুলো কাটাকাটি চলে যায়। তার জন্য এটাকে যেহেতু আমরা ভর আর ভর দিয়ে ভাগ করছি, তার জন্য এটার কোনো একক নেই। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে চলো সামনে যাই। সালফারের আপেক্ষিক পারমাণবিক ভর 32 বলতে কি বোঝো? 32 মানে কি, সালফারের পরমাণুটা কার্বন 12 আইসোটোপের একটা পরমাণুর 1/12 অংশ থেকে 32 গুণ ভারী, মানে এটার ওজনটা 32 গুণ বেশি। ঠিক আছে, তার মানে এই যে তুমি যখন এখানে সালফারের ওজনটা বসাবা, রিয়েল মাসটা বসাবা, ওইটাকে যখন কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভর দিয়ে ভাগ দিবা, তখন ওইটা আসলে কত, 32। তার মানে কি, কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ থেকে সালফার 32 গুণ বেশি ভারী। এটাই তো বোঝাচ্ছে এখানে। আশা করি জিনিসটা বুঝছো সহজে, কারণ গত স্লাইডে আমি বিস্তারিত বুঝিয়েছি আর কি এটা। ঠিক আছে, তার মানে এই যে, তার মানে সালফার পরমাণুটা কার্বন 12 আইসোটোপ থেকে কি, এটা কিন্তু মান আছে, এই যে একটু আগে বলছিলাম 1.66 ইন্টু 10^24। আসো সামনে যাই। আচ্ছা, তেজস্ক্রিয় আইসোটোপের ক্ষতিকর প্রভাব ব্যাখ্যা করো। তেজস্ক্রিয় আইসোটোপ গুলো কি কি করতে পারে? ক্যান্সার সৃষ্টি করতে পারে। ঠিক আছে, এবং কেমোথেরাপি দিলে তোমরা সবাই জানো, তোমরা যদি আশেপাশে কোনো ক্যান্সার পেশেন্টকে দেখো, উনি যদি কেমোথেরাপি দিয়ে থাকেন, ওনার হচ্ছে চুল পড়ে যায়। ঠিক আছে, ওদের চুল পড়ে যায় সাইড এফেক্ট হিসাবে, বমি বমি ভাব হতে পারে, অনেক সময় প্রয়োজনীয় ব্যাকটেরিয়া, মানে শরীরের ভেতরে যে প্রয়োজনীয় ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলোই ধ্বংস করে ফেলে এগুলো, এবং পারমাণবিক বোমা তৈরি করতে পারে। তোমরা সবাই জানো হিরোশিমা নাগাসাকির মধ্যে আমেরিকা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় যেই পারমাণবিক বোম দুটো ফেলাইছিল, ওগুলোর জন্য এখন পর্যন্ত সেখানে কিন্তু খুবই খারাপ অবস্থা। ঠিক আছে, বিকলাঙ্গ শিশু হয়, ক্রোমোজোমের সংখ্যায় ভিন্নতা পাওয়া যায়। তো এই যে পারমাণবিক বোমা, এগুলো কিন্তু পৃথিবীর জন্য ডিজাস্টার হিসেবে কাজ করে আর কি। ঠিক আছে, আসো চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপ গুলোর ব্যবহার কি কি।
তো চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপগুলো যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো ভাই এখানে স্লাইডের মধ্যে অ্যাড করে দিছি। দেখো, কোবাল-60 আমাদের ব্যবহার হয় আইসোটোপের সাহায্যে, এটা টিউমারের উপস্থিতি নির্ণয় করে। মূলত এটা কি টিউমারের উপস্থিতি নির্ণয় করে। তবে টেকনিশিয়াম-99 যেটা আছে এটা হচ্ছে যে রোগ আক্রান্ত স্থানে ছবি তুলতে সাহায্য করে আমাদেরকে, ঠিক আছে, কোথাও ক্যান্সার আছে নাকি নাই এটা বোঝার জন্য আমাকে ওখানে সাহায্য করে। তারপরে আয়োডিন-131 যেটা আছে ওটা কিসের থাইরয়েডের চিকিৎসার জন্য আমাদের হেল্প করে, ঠিক আছে। তারপরে ফসফরাস যেটা আছে ওইটা লিউকেমিয়া রোগের চিকিৎসার জন্য ব্যবহার হয়, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাসার যেটা আছে ওটা হাড়ের ব্যথায় চিকিৎসায় ব্যবহার হয়। তারপর প্লুটোনিয়াম এটা হার্টের পেসমেকার হিসেবে ব্যবহার হয়। এগুলো সবগুলো তোমরা বিস্তারিত পড়ে নিও, এটা নিয়ে আলোচনা করতেছি না। চিকিৎসা ক্ষেত্র এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার সাথে তোমরা আরেকটা পড়তে পারো, এটা হচ্ছে কৃষিক্ষেত্র। এটা পড়ে রাখতে পারো, এটা গুরুত্বপূর্ণ না, তবে হচ্ছে কৃষিক্ষেত্রে 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 কি কাজে লাগে আইসোটোপ গুলো। ওখানের মধ্যে বেশি কিছু নেই, ওখানের মধ্যে হচ্ছে ফসফেট আর হচ্ছে নাইট্রোজেন, এই দুইটাই একটু বেশি গুরুত্বপূর্ণ। এগুলো জানলে মোটামুটি হয়ে যাবে। তো কৃষিক্ষেত্রেরটা ভাইয়া তোমরা পড়তে পারো, কম গুরুত্বপূর্ণ, তবে চিকিৎসা ক্ষেত্রেরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, স্টার দিয়ে রাখতে পারো, খুবই গুরুত্বপূর্ণ, চলে আসতেই পারে। আচ্ছা, টেকনিশিয়াম-99টা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহারে নিরাপদ কেন? কারণ টেকনিশিয়াম-99 চিকিৎসা ক্ষেত্রে নিরাপদ কারণ এটা অল্প অধ্যায়ুর জন্য, মানে এটা অতি শীঘ্রই শেষ হয়ে যায় আর কি, ঠিক আছে। টেকনিশিয়াম-99 অধ্যায়টা কত ঘন্টা? 6 ঘন্টা। 6 ঘন্টা মানে হচ্ছে যে এটা 6 ঘন্টার মধ্যে অর্ধেক ডিজলভ হয়ে যায়। তার মানে এটা শরীরে প্রবেশের পর 6 ঘন্টা পরে তেজস্ক্রিয়তা অর্ধেক কমে যায় আর কি, ঠিক আছে। মানে হচ্ছে 6 ঘন্টার মধ্যে এটা তেজস্ক্রিয়তা অর্ধেক হয়ে যায়। তার জন্য তাই এটা কি হয়, খুব দ্রুত প্রস্রাবের সাথে নিষ্কাশন হয়ে যায় এবং দ্রুত সময় তেজস্ক্রিয়তা কমে যাওয়া এটা শরীরে ব্যবহার হয় আর কি, মানে শরীরের মধ্যে দ্রুত নিষ্ক্রিয় হয়ে যায় শরীরের মধ্যে। তার জন্য এটা যেহেতু শরীরকে অ্যাফেক্ট করে না, তার জন্য এটা ব্যবহার নিরাপদ আর কি। তারপর হচ্ছে যে নিষ্কাশন হওয়ার পর কম বিকিরণ ডোজ ইউজ করলে এটা হয়ে যায় এবং উচ্চমাত্রার তেজস্ক্রিয়তা রোগীর শরীরে জমে থাকে না, মানে তেজস্ক্রিয়তার লেভেলটা খুব কম হয়। তার জন্য এটা নিরাপদ, তার জন্য আমাদের টেকনিশিয়াম-99টা অনেক বেশি ব্যবহার করা হয়। আশা করি জিনিসটা বুঝে গেছে। তো এগুলো সব লিখাই আছে, তুমি পড়লে বুঝে যাবে, ঠিক আছে। এই সিরিজের মধ্যে এসকিউ মাস্টার সিরিজের মধ্যে তোমাদের এতটুকুই ছিল। এই ক্লাসটার মধ্যে যত এসকিউ গুলো ভাইয়া দেখা দিছি, ওই এসকিউ গুলো যদি তুমি দেখে ফেলো তাহলে তোমার এসএসসির জন্য মোর দেন এনাফ। এবং এগুলো যদি তুমি ভালোভাবে পড়ে যেতে পারো এবং নিজের বেসিক গুলো যদি একটু ক্লিয়ার রাখো, ইনশাল্লাহ সবগুলো এসকিউ তোমার কমন পড়বে।